সংসার ঠিকই দিল, সংসারের মতন করেই আমাকে দিল, যে সংসারে শুধু কান্না ছাড়া আমার জীবনে আর কিছু পেলাম না। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলা আমি আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু ডিউটিতে যেতে পারিনি এখনও, কারণ ঘরে আজকে কাজ আছে। মানে কি, ঘুম থেকে উঠে আর পা দিতে পারছি না, এত পরিমাণে ঘরে বালি, মানে চারিদিকে তো নোংরা হয়ে আছে ঘর। তো সকালবেলা একটু বাসি ঘরটা মানে ঝাড় দিয়ে একটু মুছতে মুছতে সময়টা লেগে গেছে। এই যে কাজগুলো সেরে তারপর তোমাদের সামনে আসছি এখন। তো ঘরের ভিতর কিছুটা জায়গা মানে হাঁটা চলার জায়গাটুকু একটু পরিষ্কার করেছি, আর বাদ বাকি সব আছে, এখনও করতে পারিনি। কারণ কি, এই যে দেয়ালটা দেখতে পাচ্ছ এখানে, এই দেয়ালটাও মানে ওই যে কর্নারের জায়গাটা দেখা যাচ্ছে ওখানে ভেঙে গেছে। তারপর চারিপাশে নোংরা হয়ে আছে, তোমাদের দেখা এই পিছনটারও কি অবস্থা, তারপর ওই জানলাগুলোর কি অবস্থা, এই যে দেয়ালগুলো খসে খসে পড়ে যাচ্ছে, ঘরের ভিতরে এরকম অবস্থা। তারপরে এই যে ঝুরঝুর করে বালিগুলো পড়ে যাচ্ছে। এই ঘরের ভিতরে ভেবেছি একটু মানে কালারিং করে দেব, বাইরে যেরকম করেছে ওরকম করেই ঘরের ভিতরটাও দাদা করে দেবে। তো সেই জন্য পুরোপুরি ঘরটা এখনো গোছাতে পারছি না, যেটুকু হাঁটা চলার জায়গা ওইটুকু মানে গুছিয়েছি। আর ভেবেছি যে তোমার দাদাভাইকে আজকে সকালবেলা রান্না করে দিয়ে তারপর আমি আজকে ডিউটিতে বেরাবো, কারণ একটু যে দেরি হয়ে যাচ্ছে কাজে যেতে আমার আজকে। তো সেই জন্যই ভেবেছি ওর জন্য একটু খাবার করে রেখে তারপর আমি যাব। হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে বলতে, এরকম হচ্ছে এখন। তো চলো আমি এই বিছানাটা একটু মানে পরিষ্কার করে তারপর রান্নাঘরের দিকে যাব তাড়াতাড়ি, অনেকটা দেরি হয়ে গেল কাজ করতে করতে। এই কাজকর্ম সেরে রান্নাঘরে চলে আসলাম এখন। আজকে রুটি করব সকালবেলায়। রুটি যে আটা মেখেছি এখানে, মেখে ঢেকে রেখেছি, আর একটু চা বানিয়েছি এই যে। তো আটা মেখেছি আর চা বানিয়েছি একসঙ্গে। আর চা খাবো আজকে আমার মানে দিদি মানে ননদ বাংলাদেশ থেকে এসেছে। লাইটটা একটু অফ করে দিই। চা বানিয়ে তারপর আজকে রুটি করব। এই যে সেই দিদি বাংলাদেশ থেকে এসেছে, আমাদের সবার বড় বড়দি। তো এখন এই যে চা খাচ্ছে, আমি চা বানিয়ে দিলাম, দুজন আজকে একসঙ্গে আমরা বসে চা খাবো। আর এই যে হলো সেই মুড়ি, আমাদের বাড়ির ভাজা মুড়ি মা পাঠিয়েছে, সেই মুড়িটা দিয়ে আমরা চা খাবো এখন। দিদি বলছে মুড়িগুলো খুব সুন্দর লাগছে খেতে, বাড়ির ভাজা মুড়ি তো এই কারণে। এই যে মুড়িটা আমরা খাচ্ছি, তো তোমাদের দাদা ভাইয়ের একটা বন্ধু আমাদের বাড়িতে গেছিল এই দুদিন আগে, তো মা 1 বস্তা মুড়ি পাঠিয়েছে আমার জন্য আর কি। তো সেই মুড়িটাই আমরা এখন খাওয়া দাওয়া করবো চা দিয়ে মুড়ি খেতে তো বেশ ভালো লাগে। দিদি ওখানে বসে চা খাচ্ছে, আমি তোমাদের দাদাভাইকে একটু দেখাই। তোমাদের দাদাভাই ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছে, অনেক সকালে ঘুম থেকে উঠেছে, উঠে আমাদের সকাল সকাল এখানে রোদ চলে আসে, মানে সারাদিন রোদ থাকে। তো এই শীতকালের রোদটা আমাদের বাড়ির সামনে পুরো সবসময় থাকে, আমরা রোদটা সবসময় পাই। তোমাদের দাদাভাই তো ঘুম থেকে উঠেই ওখানে আগে বসবে, দাঁড়াবে, একটু হাঁটাচলা করে। এখন একটু চা খেয়ে নিই, তারপর রুটি করবো, আবারও দেরি হয়ে যাবে কাজে যাওয়ার জন্য। সকাল সকাল ঠান্ডার সময় একটু চা না খেলে ভালোও লাগে না। আমার সোনা বাড়ি চলে এসেছে, পড়তে গেছিল, আমরা তো চা খেয়েছি, চা খাচ্ছি, তখন আমার সোনা এসেছে। তো আমার ভাগের চা একটু দিলাম, ও একটু খেলো, আমি একটু খেলাম। আর এখন এই যে রুটি বানিয়েছি, রুটি আর তরকারি। আর দিদিকে যে রুটি দিয়েছি, গরম গরম রুটি খাচ্ছে দিদি। দিদি বলছে যে তোমার হাতে রুটি এত ভালো লাগছে কেন জানি না, কি জন্য ভালো লাগছে তাও জানি না। আমার হাতে রুটি মাও খেতে খুব পছন্দ করে, খুব পছন্দ করতো, মানে আমার শাশুড়ি মা। আমার সোনা তো মানে রুটি আমার মানে কি বলবো, আর ওর তো খুব ভালো লাগে, ও রুটি হলে আর কিছু লাগে না আমার সোনার। খাও। আর তোমাদের দাদাভাইয়ের জন্য এখানে যে ডিম সিদ্ধ বসিয়েছি ওকে দেবো, ও কটা মুড়ি খেলো এখনো, ওই আমাদের বাড়ির ভাজা মুড়ি কটা খেলো, চা খাইনি, ওকে চা দিনি। আর এখন আর এই 3টে রুটি করব, ব্যাস তাহলে হয়ে যাবে। এই যে তোমাদের দাদাভাই দেখো মুড়ি খাচ্ছে, আমাদের বাড়ির ভাজা মুড়ি নিয়ে বসে পড়েছে গামলায় করে খেতে। এই যে তোমার শরীর এখন কেমন আছে গো দেখি? এই দেখো মুখ ফুলে দুটো মুখ হয়ে গেছে, মানে এত পরিমাণে মুখ আবারও ফুলেছে, পাও ফুলেছে। এই যে এটাই কিছুতে কমছে না ফোলাটা।
এই সবাই মিলে আমরা সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তো খেয়ে দিয়ে এখন আমিও খেয়েছি, খেয়ে যে শাড়ি পরেছি। তো এখন আমি ডিউটিতে বেরিয়ে যাচ্ছি, আজকে অনেক দেরি করে ডিউটিতে যাচ্ছি আর কি। তো যাওয়ার একটা কারণ আছে দেরিতে করে। তো কাজের ওখান থেকে একটু কাজ সেরে তারপর যাবো একটু বাজারে, একটু বাজার করে নিয়ে আসতে হবে। কারণ ভেবেছি একটু গিলেমেটে নিয়ে আসবো। সকালবেলা বাজারে গেলে গিলেমেটে পাওয়া যায় না, তো সেই জন্য আর কি একটু বেলা করেই যাচ্ছি, যে একবারে কাজ সেরে ওখান থেকে বাজার করে নিয়ে বাড়িতে আসতে পারবো, এসে আবার রান্না করতে হবে আমাকে। তো চলো আমি যাই এখন ডিউটিতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আজকে আমার। এই হলো কথা। এই কাজ সেরে বাজার করতে আসছিলাম, একটু বাজার করে নিয়ে গেলাম। বাজার বলতে কিছুই করিনি, শুধু একটু গিলেমেটে নিয়েছি আর একটু আদা রসুন নিয়েছি, ব্যাস এই হয়েছে। আজকের মতন চলে যাবে। মানে দাদাভাই তো হাত মুখ প্রচুর পরিমাণে ফুলেছে, তো সেই জন্য একটু গিলেমেটে নিয়ে যায়। মাঝে মাঝে খেতে চায় না, ইচ্ছা করে না, বলে সব কিছু আনতে হবে না। যখন ওই খাওয়াটা বন্ধ করে দেয় তখনই হাত পাটা বেশি করে ফুলে যায়। আর যখন একটু মানে খায়, যখন গিলেমেটে কিংবা খাসির পা, যেমন খাসির পায়ের যেমন স্যুপ করে দিই, সেটা একটু খেলে তখন একটু হাত পা ফোলাটা কমে। কিন্তু এখন একটা সমস্যা হয়েছে, কিছু খেতে চাচ্ছে না, মানে কিছু খেলেই বমি আসছে এরকম মনে হচ্ছে। সবসময় বলে, খেতে বসলেই বলবে যে খেতে পাচ্ছি না, বমি আসছে। তো ওই জন্য আর কিছু এখন খেতে চায় না বলে হাত পা আরও বেশি করে ফুলেছে। আর আজকে দেখি আমি ওখানে ফোন করব ডাক্তারের কাছে, দেখি কি বলে। যদি কিছু বলে তাহলে তোমাদের আমি সবটা বলবো। এই বাড়িতে আসলাম, তো বাড়ি এসে অনেক কাজ করলাম, বাসন ছিল মাজলাম, জামা কাপড় কিছুটা কাচলাম, ঘর বাড়ি তো সব মানে ধুলো ধুলো হয়ে গেছে, সেগুলো একটু টুকটাক কিছুটা কেচেছি। আর মাংসটা পরিষ্কার করলাম। তো টুকটাক কাজকর্ম সেরে তারপর তোমাদের সামনে এসেছি আমি। এই যে এখানে ভাত বসিয়েছি, আর এই যে গিলেমেটে নিয়ে আসছি। আমি এখনো স্নান করতে পারিনি, কারণ জল বাঁধিয়ে রেখেছি ড্রামে। আর তোমাদের দাদা ভাই ছেলের স্নান করা হয়ে গেছে। এই যে তোমাদের দাদা ভাই শুয়ে আছে স্নান করে। তো মানে যে আমার সোনাও শুয়ে আছে স্নান করে। সোনার চুলটা খুব বড় হয়ে গেছে, একটু কাটাতে যাব করে আর যেতে পারছি না, অনেক বড় চুলটা হয়ে গেছে। আর আমি স্নান করতে পারিনি, আমি রান্নাটা সেরে তারপর স্নান করব, না হলে আবার স্নান করে আর্নিক করতে করতে শেষে রান্না করতে অনেক লেট হয়ে যাবে। ওই জন্য ভাবলাম যে তাহলে রান্নাটা করে তারপর স্নান করব। তো আমি এখন এটা রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। রান্না করে তারপর ছেলে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমি এই স্নান করে ঠাকুরঘরে আর্নিক সেরে আসলাম এখন। তো ভাত এখনো খাইনি, খেতে ইচ্ছা করছে না, খাবো একটু পরে। 2 দিন একটু চোখের জলটা ফেলিনি, 2 দিন চোখের জলটা বন্ধ ছিল, আজকের থেকে আবার চোখের জল পড়াটা শুরু হয়ে গেছে। কারণ তোমাদের দাদাভাইকে তো সেই দুর্গাপুরে ডাক্তার দেখিয়ে আসছিলাম, তো আজকে সেই মেসেজে রিপ্লাই দিয়েছে ডাক্তারবাবু। তোমাদের দাদাভাইয়ের যে রিপোর্টগুলো করেছিলাম সেই রিপোর্টে রিপ্লাই দিয়েছে, বলছে যে ইমিডিয়েটলি চেন্নাইতে যেতে বলছে। ওখানে কি কি টেস্ট হবে, মানে যত তাড়াতাড়ি সম্ভব ওখানে যেতে বলছে। সেই টেস্টগুলো নাকি এই কলকাতায় হবে না, ওখানেই করাতে হবে, চেন্নাই অ্যাপোলো হসপিটালে। আর শুধু যেতে বলছে না, বলছে একদম রেডি হয়ে যেতে হবে, ওখানে অপারেশনও হতে পারে, সেরকম একটা আভাস দিয়েছে মনে হয়। মানে আভাস মানে কি, অপারেশন হবেই এরকম একটা কথা বলেছে। তো এখন শুনে প্রচণ্ড খারাপ লাগছে, মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, টেনশনটা বেড়ে গেছে যে এই মুহূর্তে আমি কি করে চেন্নাইতে নিয়ে যাব। আমি তো ভেবেছিলাম এখানে ডাক্তার দেখালে হয়তো ওষুধপত্র দিলে ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বলছে ইমিডিয়েটলি চেন্নাইতে যেতে। তো আমি কোনো কাজ করতে পারছি না, মাথা ঘোরাচ্ছে খুব, যে আমি এখন কি করব, টেনশনে পড়ে গেছি ভীষণ। চেন্নাই যাওয়া তো মুখের কথা না, বললেই যাওয়া যায় সেরকম তো আমার পক্ষে সম্ভব না, কারণ এখানে প্রচুর টাকার ব্যাপার আছে।
আরও চেন্নাইতে অপারেশন করতে গেলে অ্যাপোলোতে প্রচুর প্রচুর টাকা। কারণ আমার সঙ্গে যে মানে আমাকে যে দুর্গাপুরে নিয়ে গেছিলো, যে দিদিভাইটা ভালো হয়েছে, সেই দিদিভাই ওখানে চেন্নাইতে যে অপারেশন করেছিল, অপারেশন করার পর ভালো হয়েছে, তো ওনাদের অনেক টাকা লেগেছিল অপারেশন করার জন্য। আমাকে বলেছিল 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়েছে ওখানে, তারপর মানে খাওয়া দাওয়া ওটা বাদে। তাই বললো, কিন্তু আমার পক্ষে তো সেইগুলো সম্ভব না, কারণ 7-8 লাখ টাকা না কত টাকা লাগবে সেটাও আমি জানি না এখনও। অপারেশন করতে গেলে তো খুব টাকার প্রয়োজন, সেটা আমার পক্ষে সম্ভব হবে না। নিজে দুটো খেতে পারি না, নিজে দুটো খাবারের ব্যবস্থা করে দিতে পারি না ওদেরকে। সম্ভব নাকি আমার পক্ষে ওকে অপারেশন করানোর? কোনো পক্ষেই সম্ভব না। তো সেটা নিয়ে এখন খুব চিন্তিত আছি, টেনশন করছি। সকাল থেকে ভালো ছিলাম, কিন্তু এখন এই কথাটা শোনার পরে আরও বেশি করে খারাপ লাগছে আমার, যে এখন আমি কি করব। ডাক্তার তো বলেছে ইমিডিয়েটলি ওকে নিয়ে যেতে ওখানে। আর তেমন আমার সঙ্গে কেউ নেই যে ভালো জানাশোনা লোক। ওখানে নাকি ইংলিশে হিন্দিতে কথা বলতে হয়, সেটা তো আমি নিজেও জানি না, হিন্দিতে কথাও বলতে পারি না, আর হিন্দি বুঝতেও বেশি একটা পারি না। তো আমি কি করব, আমি এখন কোনো সিদ্ধান্তই নিতে পারছি না কি করব। আর এতগুলো টাকা পয়সা এই মুহূর্তে ম্যানেজ করাও সম্ভব একদমই না আমার পক্ষে। আর বাবা মাকে আমি কত বলবো, বাবা মা আমার জন্য প্রচুর প্রচুর করেছে, আর তারা কত করবে, এখন বাবার বয়স হয়ে গেছে, বাবাও আর পারে না। ভগবান এমনই একটা রোগ কপালে লিখে দিল গরিবের সংসারে, এত বড় একটা কঠিন রোগ, যার কোনো কুল কিনারা নেই। আর দিন দিন তো তোমাদের দাদা ভাইয়ের হাত মুখ আবারও ভীষণ পরিমাণে ফুলে যাচ্ছে। তো এরকম করে বা কতদিন চলবে আমি জানি না। এই জন্মটা আমার কাঁদতে কাঁদতেই শেষ হয়ে গেল। একটা দিনের জন্য একটু হাসি আনন্দ নেই, যে একটু হাসতে ইচ্ছা করে সঙ্গে সঙ্গে কান্না তার আগেই চলে আসে আমার জীবনে। এই হলো পরিস্থিতি, হাসি আমার কপালে নেই। আর আমার চোখের সামনে মানুষটা এত এত কষ্ট পায়, সেটা চোখে দেখার মতন না যে কতটা কষ্ট পায়। সব সময় তো সব ভিডিওতে দেখানো যায় না। প্রত্যেক দিন বিকাল হলেই প্রচুর পরিমাণে গ্যাসে পেট ফুলে যাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণায় দাপাদাপি করছে। চোখের পরে আমি এরকম দৃশ্য আর কত দেখব, সেটা দেখাও সম্ভব না। ভগবান যে কেন আমাকে এরকম একটা সংসার দিল জানি না। সংসার ঠিকই দিল, সংসারের মতন করেই আমাকে দিল, যে সংসারে শুধু কান্না ছাড়া আমার জীবনে আর কিছু পেলাম না। যাই হোক, আমার না আর কথা বলতে ভালো লাগছে না। তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর পারলে সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমাদের কাছে কিচ্ছু বলি না।